এই ভিডিওতে আলোচনা করব লজিক্যাল ফাংশন নিয়ে। লজিক্যাল ফাংশনের যে সকল কি পয়েন্টস বা ফাংশনগুলোকে নিয়ে আলোচনা করব তা হলো লজিক্যাল অপারেটর, ইফ, ইফস, অর, অ্যান্ড, এক্সর, নট, ইফ এনে, ইফ ইরর। লজিক্যাল ফাংশনগুলো মূলত কিছু লজিক্যাল অপারেটরের সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের শর্ত মূল্যায়ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। লজিক্যাল ফাংশনগুলো শর্ত মূল্যায়ন করে এবং রেজাল্ট হিসেবে ট্রু অথবা ফলস প্রদান করে। অর্থাৎ আমরা যে শর্ত বা কন্ডিশন অথবা লজিক বা আর্গুমেন্ট যাচাই করব তা যদি সঠিক হয় তাহলে ট্রু পাস করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস পাস করবে। আর এক্সেলে সবসময় ট্রুর ভ্যালু 1 এবং ফলসের ভ্যালু 0 ধরা হয়। আমরা চাইলে তা যাচাই করে দেখতে পারি। যেমন আমরা যদি দুটি ট্রু একসাথে যোগ করি, এখানে যোগফল দেখা যাচ্ছে 2, কারণ 1 + 1 = 2। আবার যদি একটি ট্রুর সাথে একটি ফলস যোগ করি, এখানে রেজাল্ট দেখা যাচ্ছে 1, কারণ 1 + 0 = 1। আর যদি দুটি ফলস একসাথে যোগ করি, এখানে রেজাল্ট দেখা যাচ্ছে 0, কারণ 0 + 0 = 0। লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে কিছু লজিক্যাল অপারেটর বা কম্পারেটিভ অপারেটর ব্যবহার করতে হয়, যেমন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, স্মলার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। লজিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে এই লজিক্যাল অপারেটরগুলো কিভাবে কাজ করে তা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ। এই অপারেটরগুলো কিভাবে কাজ করে তা আমরা এই উদাহরণ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে সেকশন এ ও সেকশন বি নামে দুটি কলাম দেওয়া আছে এবং প্রতিটি কলামে 3টি করে ভ্যালু দেওয়া আছে। এখন যদি আমরা এই সেলের ভ্যালুর সাথে এই সেলের ভ্যালু কম্পেয়ার করে দেখতে চাই যে তারা পরস্পর সমান কিনা, তাহলে আমরা এই ইকুয়াল টু লজিক্যাল অপারেটরটি ব্যবহার করে তা দেখতে পারবো। এক্ষেত্রে আমাদের লজিকটি যদি সঠিক হয়, অর্থাৎ এই দুই সেলের ভ্যালু যদি সমান হয় তাহলে ট্রু পাস করবে, আর যদি লজিকটি ফলস হয়, অর্থাৎ এই দুই সেলের ভ্যালু যদি পরস্পর সমান না হয় তাহলে ফলস পাস করবে। এই ইকুয়াল টু অপারেটরটি ব্যবহার করে এই দুইটি সেলের ভ্যালু কম্পেয়ার করার জন্য আমরা এখানে একটি ইকুয়াল সাইন দিয়ে সূত্রটি শুরু করব। কারণ এক্সেলের যে কোনো সূত্র বা ফাংশন শুরু করতে গেলে বা লিখতে গেলে প্রথমে একটি ইকুয়াল সাইন দিতে হয়। তারপর আমরা যেহেতু এই দুটি সেলের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব, তাই প্রথমে B14 সেলটি সিলেক্ট করব, তারপরে এই লজিক্যাল অপারেটরের জন্য আবার একটি ইকুয়াল সাইন দিব, তারপরে C14 সেলটিকে আবার সিলেক্ট করে এন্টার দিব। এখানে দেখা যাচ্ছে রেজাল্টে ফলস প্রদান করেছে, কারণ এই দুটি সেলের ভ্যালু পরস্পর সমান নয়। আর আমাদের লজিক্যাল অপারেটরটির লজিক ছিল ইকুয়াল, অর্থাৎ পরস্পর সমান। এখানে এই দুই সেলের ক্ষেত্রে আমাদের লজিকটি ফলস হয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। এখন যদি সূত্রটিকে নিচের দুটি সেলে কপি করে দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে ট্রু এসেছে, কারণ এই দুই সেলের বেলায় আমাদের লজিকটি ট্রু হয়েছে, কারণ এই দুই সেলের ভ্যালু পরস্পর সমান, তাই এখানে ট্রু এসেছে। আবার এখানে এই দুই সেলের বেলায় আমাদের লজিকটি ফলস হয়েছে, কারণ এই দুই সেলের ভ্যালু পরস্পর সমান নয়, তাই এখানে ফলস এসেছে। একইভাবে এই নট ইকুয়াল টু অপারেটরটি দিয়ে যদি আমরা এই দুটি সেলের ভ্যালু পরস্পর যাচাই করে দেখতে চাই যে তারা পরস্পর অসমান কিনা, তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে সূত্রটি শুরু করব, তারপর B14 সেলটিকে সিলেক্ট করে এখানে এই নট ইকুয়াল টু অপারেটরটি দিব। নট ইকুয়াল টু অপারেটরটি দিয়ে তারপর আবার C14 সেলটিকে সিলেক্ট করে এন্টার। এখানে দেখা যাচ্ছে রেজাল্টে ট্রু এসেছে, কারণ এখানে এই দুটি সেলের ভ্যালু পরস্পর অসমান, আর আমাদের লজিক্যাল অপারেটরটির লজিক ছিল অসমান বা নট ইকুয়াল টু। এই দুই সেলের বেলায় আমাদের লজিকটি ট্রু হয়েছে, তাই এখানে ট্রু প্রদান করেছে। এখন যদি আমরা এই সূত্রটিকে বাকি দুটি সেলে কপি করে দেই, তাহলে দেখা যাচ্ছে এখানে ফলস এসেছে, কারণ এই দুটি সেলের ভ্যালু পরস্পর সমান, আর আমাদের লজিক্যাল অপারেটরের লজিক ছিল অসমান। যেহেতু এই দুটি সেলের ভ্যালু পরস্পর সমান, তাই আমাদের লজিকটি এখানে ফলস হয়েছে, তাই এখানে ফলস প্রদান করেছে। আবার এখানে এই দুটি সেলের ভ্যালু পরস্পর অসমান, এই দুটি সেলের বেলা আমাদের লজিকটি ট্রু হয়েছে, তাই এখানে ট্রু প্রদান করেছে। এখন যদি আমরা এই A14 সেলের ভ্যালু এই B14 সেলের ভ্যালু থেকে ছোট কিনা তা প্রমাণ করে দেখতে চাই, তাহলে আমরা এই লেস দ্যান লজিক্যাল অপারেটর ব্যবহার করে তা পরীক্ষা করে দেখতে পারবো। তার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে প্রথমে এই সেলটিকে সিলেক্ট করে
লজিক্যাল অপারেটর স্মলার দেন দিয়ে তারপরে B14 সেলটিকে সিলেক্ট করে এন্টার। এখান দেখা যাচ্ছে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে, কারণ এখানে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট, আর আমাদের লজিক্যাল অপারেটরটির লজিক ছিল স্মলার দেন, অর্থাৎ A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট। এখানে আমাদের লজিকটি সত্য প্রমাণিত হয়, এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। এখন যদি বাকি দুইটি সেলে সূত্রটিকে কপি করে দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে ফলস প্রদান করেছে, কারণ এই দুইটি সেলের ভ্যালু পরস্পর সমান। এখানে আমাদের লজিকটি মিথ্যা প্রমাণিত হয়, এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। আবার এই দুই সেলের বেলায় এখানে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড়, আর আমাদের লজিক্যাল আর্গুমেন্টই ছিল A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট। তাই এখানে আমাদের লজিকটি ফলস প্রমাণিত হয়, এখানেও রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। আমরা যদি এই লেস দেন অর ইকুয়াল টু অপারেটর দিয়ে এই দুটি সেলের ভ্যালু কম্পেয়ার করি, তাহলে এই অপারেটরটি এখানে দুটি লজিক পরীক্ষা করবে। প্রথমে দেখবে এই A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট কিনা। যদি তা সত্য প্রমাণিত হয় তাহলে ফাংশনটি ট্রু পাস করবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ফাংশনটি তার দ্বিতীয় লজিক পরীক্ষা করে দেখবে। দ্বিতীয় লজিকটি হলো A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু পরস্পর সমান। যদি দ্বিতীয় লজিকটি সত্য প্রমাণিত হয় তাহলে ট্রু প্রদান করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস প্রদান করবে। অর্থাৎ এই অপারেটরটি ব্যবহার করে যখন আমরা এই দুইটি সেলের ভ্যালু কম্পেয়ার করব, তখন এখান থেকে দুটি লজিকের থেকে যদি একটি লজিকে সত্য প্রমাণিত হয় তাহলে ট্রু পাস করবে, আর যদি একটি লজিকও সত্য প্রমাণিত না হয় তাহলে ফলস পাস করবে। এই অপারেটরটি ব্যবহার করে এই দুইটি সেলের ভ্যালু কম্পেয়ার করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিব, তারপর A14 সেলটিকে সিলেক্ট করে লজিক্যাল অপারেটর স্মলার দেন অর ইকুয়াল টু দিয়ে B14 সেলটিকে সিলেক্ট করে এন্টার। এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে, কারণ A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট, যা আমাদের এই অপারেটরের প্রথম লজিকটি সত্য প্রমাণিত হয়েছে, এই কারণে এখানে ট্রু প্রদান করেছে। এখন যদি বাকি দুটি সেলে সূত্রটিকে কপি করে দেই, তাহলে দেখা যাচ্ছে এখানেও ট্রু প্রদান করেছে, কারণ এখানে আমাদের অপারেটরের দ্বিতীয় লজিকটি সত্য প্রমাণিত হয়েছে, অর্থাৎ পরস্পর এই দুটি সেলের ভ্যালু সমান। আবার এখানে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড়, যে কারণে আমাদের এখানে অপারেটরের দুটি লজিকের একটি লজিকও সত্য প্রমাণিত হয় নাই, সেই কারণে এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। একইভাবে গ্রেটার দেন লজিক্যাল অপারেটর দিয়ে এই দুটি সেলের ভ্যালু কম্পেয়ার করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে A14 সেলটিকে সিলেক্ট করে লজিক্যাল অপারেটর গ্রেটার দেন দিয়ে B14 সেলটিকে সিলেক্ট করে এন্টার দিব। এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে, কারণ A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট, আর আমাদের লজিক্যাল অপারেটরটি লজিক ছিল গ্রেটার দেন, অর্থাৎ A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড়, আর এখানে হয়েছে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে ছোট, তাই এখানে আমাদের লজিকটি মিথ্যা প্রমাণিত হয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। সূত্রটিকে বাকি দুটি সেলে কপি করে দিলে দেখা যাচ্ছে এখানেও ফলস প্রদান করেছে, কারণ এই দুটি সেলের ভ্যালু পরস্পর সমান, যে কারণে এখানেও আমাদের লজিকটি মিথ্যা প্রমাণিত হয়েছে। আবার এখানে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড়, এখানে আমাদের লজিকটি সত্য প্রমাণিত হয়েছে, তাই এখানে ট্রু প্রদান করেছে। একইভাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু লজিক্যাল অপারেটর দিয়ে এই দুটি সেলের ভ্যালু কম্পেয়ার করলে অপারেটর প্রথমে দেখবে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড় কিনা, অথবা তারা পরস্পর সমান কিনা। যদি দুটি লজিক থেকে একটি লজিকে সত্য প্রমাণিত হয় তাহলে ট্রু পাস করবে, আর যদি দুটো লজিকই মিথ্যা প্রমাণিত হয় তাহলে ফলস পাস করবে। এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করার জন্য প্রথমে ইকুয়াল সাইন দিয়ে A14 সেলটিকে সিলেক্ট করে লজিক্যাল অপারেটর গ্রেটার দেন অর ইকুয়াল টু দিয়ে তারপরে B14 সেলটিকে সিলেক্ট করে এন্টার। এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে, কারণ এই দুই সেলের বেলায় এখানে এই অপারেটরের দুইটি লজিকের একটি লজিকও সত্য প্রমাণিত হয়নি, তাই এখানে ফলস প্রদান করেছে। একইভাবে বাকি দুটি সেলে কপি করে দিলে দেখা যাচ্ছে এখানেও ট্রু প্রদান করেছে, এখানেও ট্রু প্রদান করেছে, কারণ এখানে পরস্পর দুটি সেলের ভ্যালু সমান, যা এখান থেকে একটি লজিক সত্য প্রমাণিত হয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। আবার এখানে A14 সেলের ভ্যালু B14 সেলের ভ্যালু থেকে বড়, তাই এখানেও লজিকটি সত্য প্রমাণিত হয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। এখানকার এই ট্রু এবং ফলসের পরিবর্তে আমরা যদি অন্য কোনো ওয়ার্ড দেখতে চাই, অর্থাৎ আমাদের লজিক্যাল আর্গুমেন্টের উপর ভিত্তি করে এখানে যে ট্রু এবং ফলস এসেছে তার পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড দেখতে চাইলে তা কেবল লজিক্যাল অপারেটর দিয়ে সম্ভব নয়। সেক্ষেত্রে লজিক্যাল ফাংশন ইফ অথবা ইফ ব্যবহার করতে হবে। আর লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে যে ফাংশনগুলো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হলো ইফ, ইফস, অর, অ্যান্ড, এক্সঅর, নট, ইফ এনে, ইফ ইরর। এই লজিক্যাল ফাংশনগুলো কিভাবে কাজ করে বা কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব।
আমরা যদি ইফ ফাংশন ব্যবহার করে দুটি সেলের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করি অথবা লজিক্যাল টেস্ট করি, তখন রেজাল্ট হিসেবে ট্রু এবং ফলস এর পরিবর্তে যেকোনো সংখ্যা, ওয়ার্ড বা টেক্সট বা ফাংশন বা অন্য কোনো কিছু আমরা নির্দিষ্ট করে দিতে পারবো। যেমন এই দুটি সেলের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে রেজাল্ট হিসেবে ট্রুর পরিবর্তে যদি 1 আর ফলস এর পরিবর্তে যদি 0 দেখতে চাই, তাহলে আমরা এখানে ফাংশনটিকে ইকুয়াল চিহ্ন দিয়ে ওপেন করে ফাংশনটির নাম লিখে যখন দেখবো আমরা যে ফাংশনটিকে লিখতে চাই বা কল করতে চাই, সেই ফাংশনটি এখানে হাইলাইটস হয়ে আছে, তখন মাউস দিয়ে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করে আমরা ফাংশনটিকে ওপেন করে নেব। অথবা ফাংশনটির নাম লিখে ওপেন প্যারেনথেসিস দিয়ে আমরা ফাংশনটিকে ওপেন করে নেব। এখানে ফাংশনটির সিনট্যাক্সে প্রথমে দেখা যাচ্ছে লজিক্যাল টেস্ট। এখানে লজিক্যাল টেস্ট বলতে বোঝানো হয়েছে আমরা যে লজিক বা আর্গুমেন্ট বা যে শর্ত এখানে পরীক্ষা করব এবং যার উপর ভিত্তি করে আমরা ট্রু এবং ফলস পাবো। তারপর এখানে ভ্যালু ইফ ট্রু বলতে বোঝানো হয়েছে আমাদের লজিকটি সঠিক হলে আমরা ট্রু এর পরিবর্তে যা দেখতে চাই। আর এখানে ভ্যালু ইফ ফলস বলতে বোঝানো হয়েছে আমাদের লজিকটি যদি ফলস হয় তাহলে আমরা ফলস এর পরিবর্তে রিটার্ন হিসাবে যা দেখতে চাই। আমরা এখানে লজিক হিসাবে দিয়ে দিব এখানে বিফোর সেল ইজ গ্রেটার দেন C4, তারপর কমা দিয়ে দিব। তারপরে ভ্যালু ইফ ট্রু এখানে আমরা যেহেতু ট্রু পরিবর্তে 1 দেখতে চাই তাহলে এখানে 1 দিয়ে কমা দিব। আর ভ্যালু ফলস এর এখানে আমরা যেহেতু ফলস এর পরিবর্তে 0 দেখতে চাই তাহলে এখানে 0 দিয়ে দিব। দিয়ে প্যারেনথেসিসটি ক্লোজ করে এন্টার দিলে এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হিসেবে 1 প্রদান করেছে। কারণ আমাদের লজিকটি ট্রু হয়েছে তাই এখানে ট্রুর পরিবর্তে 1 প্রদান করেছে। এখন যদি আমরা এই B4 এর ভ্যালুকে C4 এর ভ্যালু থেকে ছোট করে দেই তাহলে এখানে রেজাল্ট হিসেবে 0 প্রদান করবে। কারণ তখন আমাদের লজিকটি ফলস হয়ে যাবে আর ফলস এর পরিবর্তে এখানে 0 প্রদান করবে। একইভাবে আমরা যদি ট্রুর পরিবর্তে ইয়েস আর ফলস এর পরিবর্তে নো দেখতে চাই তাহলে এখানে ফাংশনটিকে ওপেন করে আমরা লজিক্যাল আর্গুমেন্টটি দিয়ে দিব B4 ইজ গ্রেটার দেন C4, কমা দিয়ে লজিক্যাল আর্গুমেন্টটিকে ক্লোজ করব। তারপর ভ্যালু ইফ ট্রু এখানে দিয়ে দিব ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইয়েস। আমরা যখন কোনো ফাংশনের ভিতর টেক্সট লিখবো তখন আমরা অবশ্যই টেক্সটটিকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, অন্যথায় ফাংশনটি এরর দেখাবে। তারপর কমা দিয়ে ভ্যালু ইফ ফলস এর এখানে দিয়ে দিব নো। এখন প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে এখানে রেজাল্ট হিসেবে দেখা যাচ্ছে ইয়েস প্রদান করেছে। একইভাবে যদি ট্রুর পরিবর্তে পাস এবং ফলস এর পরিবর্তে ফেল দেখতে চাই তাহলে এখানে ফাংশনটিকে ওপেন করে এবার লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে দিই B4 ইজ স্মলার দেন C4, ভ্যালু ইফ ট্রু এখানে দিয়ে দিই পাস আর ভ্যালু ইফ ফলস এর এখানে দিয়ে দিই ফেল। প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে এখন এখানে ফেল দেখাচ্ছে কারণ আমরা লজিক্যাল আর্গুমেন্ট দিয়েছিলাম B4 ইজ স্মলার দেন C4, কিন্তু এখানে B4 C4 থেকে বড়, তাই আমাদের লজিকটি এখানে ফলস হয়েছে, তাই এখানে ফলস এর পরিবর্তে ফেল এসেছে। আবার যদি চাই আমাদের আর্গুমেন্টটি সঠিক হলে এই B4 এবং C4 যোগ হয়ে যোগফলটি এখানে আসবে, বা আমাদের আর্গুমেন্টটি ফলস হলে এই B4 থেকে C4 বিয়োগ হয়ে বিয়োগফলটি এখানে আসবে, তাহলে আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে দিব B4 ইজ গ্রেটার দেন C4, দিয়ে এবার ভ্যালু ইফ ট্রু এখানে আমরা এই B4 প্লাস C4 ফাংশনটিকে লিখে দেব আর ভ্যালু ইফ ফলস এর এখানে B4 মাইনাস C4 দিয়ে প্যারেনথেসিসটি ক্লোজ করব। আমরা যখন ফাংশনের ভিতরে কোনো ফাংশন লিখবো তখন আমরা কোনো ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব না। যদি তখন ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করি তখন ফাংশনটি তখন আর ফাংশন হিসেবে কাজ করবে না, এটি তখন টেক্সট হিসেবে কাজ করবে। এখন আমরা এন্টার দিলে এখানে দেখা যাচ্ছে 164, অর্থাৎ আমাদের আর্গুমেন্টটি যেহেতু সঠিক হয়েছে তাই এখানে B4 আর C4 যোগ হয়ে যোগফলটি এখানে চলে এসেছে। আবার যদি চাই আমাদের আর্গুমেন্টটি সঠিক হলে এখানে আজকের ডেট আসবে আর সঠিক না হলে 5 দিন পরে ডেট আসবে, তাহলে আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে এখানে লজিক্যাল আর্গুমেন্টটি দিয়ে দিব B4 ইজ গ্রেটার দেন C4, দিয়ে কমা দিয়ে আর্গুমেন্টটি ক্লোজ করব। তারপর ভ্যালু অফ ট্রু এখানে আমরা টুডে ফাংশনটি লিখে দেব। আবার ভ্যালু অফ ফলস এর এখানে টুডে ফাংশনটি লিখে আমরা +5 দিয়ে দেব। যেহেতু আমরা আর্গুমেন্টটি ফলস হলে 5 দিন পরের ডেট চাইতেছি তাই এখানে টুডেটাতে +5 দিয়ে দিব যাতে করে 5 দিন পরের ডেট আসে। এবার প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে
দেখা যাচ্ছে এখানে ডেটের পরিবর্তে কিছু নাম্বার চলে এসেছে। কারণ আমাদের এই সেলটি এখন জেনারেল ফরম্যাটে রয়েছে। আমরা যদি সেলটিকে সিলেক্ট করে এখান থেকে শর্ট ডেট বা লং ডেট যেকোনো একটিকে সিলেক্ট করে দেই, তাহলে আমাদের নাম্বারটি ডেটে পরিবর্তিত হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে B4 এর ভ্যালু C4 থেকে ছোট করে দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের আজকের ডেটের পরিবর্তে আরো 5 দিন পরের ডেট দেখাচ্ছে। ইফ ফাংশনে আমরা দেখেছি কেবলমাত্র একটি লজিক্যাল টেস্ট করা যায় এবং সেই লজিক্যাল টেস্টটি যদি সত্য হয় তাহলে একটি রেজাল্ট প্রদান করে, আর যদি মিথ্যা হয় তাহলে অন্য আরেকটি রেজাল্ট প্রদান করে। কিন্তু ইফস বা ইফ এলস ফাংশনে আমরা একাধিক লজিক্যাল টেস্ট করতে পারবো এবং ফাংশনটি ট্রু লজিক্যাল টেস্টের সাপেক্ষে রেজাল্ট প্রদান করে থাকে। মূলত ইফস ফাংশন হলো নেস্টেড ইফ এর একটি সহজ সংস্করণ, যেখানে প্রায় 127টি লজিক্যাল টেস্ট করা যায়। এখানে আমরা কিছু স্টুডেন্টের স্কোর দেখতে পাচ্ছি এবং এই স্কোর উপর ভিত্তি করে গ্রেডিং করার জন্য এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। যেমন প্রথম কন্ডিশনটি হলো, কোনো স্টুডেন্ট যদি 90 বা তার উপরে মার্ক পায় তাকে আমরা এ গ্রেড দেব। আর যদি কোনো স্টুডেন্ট 80 বা 80 এর উপরে মার্ক পায় কিন্তু তার 90 এর নিচে, তাকে আমরা বি গ্রেড দেব। আর যদি কোনো স্টুডেন্ট 70 বা তার উপরে মার্ক পায় কিন্তু 80 এর নিচে, তাকে আমরা সি গ্রেড দেব। আবার যদি কোনো স্টুডেন্ট 60 বা তার উপরে মার্ক পায় কিন্তু 70 এর নিচে, তাকে আমরা ডি গ্রেড দেব। আর যে স্টুডেন্ট 60 এর নিচে মার্ক পাবে তাকে আমরা এফ গ্রেড দেব। এখন এই স্কোরের এগেইনস্টে এই শর্তগুলোকে মূল্যায়ন করে গ্রেডিং করার জন্য এখানে আমরা ইচ ফাংশনটিকে কল করে নেব। এখানে ফাংশনটির সিনট্যাক্সে দেখা যাচ্ছে লজিক্যাল টেস্ট 1। এই লজিক্যাল টেস্টের 1 এখানে আমরা আমাদের প্রথম শর্তটি দিয়ে দিব, অর্থাৎ C4 গ্রেটার অর ইকুয়াল টু 90, কমা, যেহেতু প্রথম শর্তটি সঠিক হলে আমরা এ গ্রেড দিব, তাই বিলিভ ট্রু 1 এ দিয়ে দিব এ, কমা, তারপর লজিক্যাল টেস্ট 2 এ দিয়ে দিব C4 is greater or equal to 80, আর রিটার্ন হিসেবে দিয়ে দিব বি। আবার লজিক্যাল টেস্ট 3 তে দিব C4 is greater or equal to 70, কমা, এবং রিটার্নে দিব আমরা সি, কমা, C4 is greater or equal to 60, আর রিটার্নে দিয়ে দিব আমরা ডি, কমা, লজিক্যাল টেস্ট 5 এ দিব C4 is smaller than 60, কারণ এখানে 0 থেকে 59 আর স্মলার দেন 60 একই কথা, কমা, এখানে রিটার্নে দিয়ে দিব এফ। এখন প্যারেন্থেসিস ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে এখানে রেজাল্ট হিসেবে প্রদান করেছে এ, কারণ এখানে আমাদের প্রথম শর্তটি সত্য পাওয়া গেছে, তাই এখানে রেজাল্ট হিসেবে এ প্রদান করেছে। এখন যদি ফাংশনটিকে বাকি সেলগুলোতে কপি করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে যে স্টুডেন্ট 90 বা তার উপরে মার্ক পেয়েছে তারা এ গ্রেড পেয়েছে, আর যে স্টুডেন্ট 69 এর নিচে মার্ক পেয়েছে তারা এফ গ্রেড পেয়েছে। আবার আমরা চাইলে এভাবেও বলতে পারি যে এখানে ইফস ফাংশনের মধ্যে যে লজিক্যাল আর্গুমেন্ট বা শর্তগুলো দিয়েছি, এখান থেকে এই প্রথম লজিক্যাল আর্গুমেন্টটি এই ছেলেবেলা সঠিক পেয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে এ প্রদান করেছে। আবার এখানে এই দ্বিতীয় লজিক্যাল আর্গুমেন্টটি এই ছেলেবেলা সঠিক পেয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে বি প্রদান করেছে। আর এখানে এই চতুর্থ লজিক্যাল আর্গুমেন্টটি এই সেলের জন্য সঠিক পেয়েছে, তাই এখানে রেজাল্ট হিসেবে ডি প্রদান করেছে। অর্থাৎ ইফ ফাংশনের ভিতরে আমরা যতগুলো লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে কোনো সেলের ভ্যালু মূল্যায়ন করব, সেখান থেকে যে লজিক্যাল আর্গুমেন্টটি সঠিক পাবে তার সাথে সম্পর্কিত রেজাল্টটি রিটার্ন হিসেবে প্রদান করবে। এক্সেলে অর এবং এন্ড ফাংশন ব্যবহার করে একাধিক লজিক্যাল টেস্ট করা হয়। আমরা যখন অর ফাংশন ব্যবহার করে একাধিক লজিক্যাল টেস্ট করি, তখন সেখান থেকে কেবলমাত্র একটি লজিক্যাল টেস্টও যদি সঠিক পাওয়া যায়, তখন ফাংশনটি রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করে। আর যদি একটি লজিক্যাল টেস্টও সঠিক পাওয়া না যায়, অর্থাৎ সবগুলো লজিক্যাল টেস্টই ফলস হয়, তখন ফাংশনটি রেজাল্ট হিসেবে ফলস প্রদান করে। আবার অন্যদিকে আমরা যখন এন্ড ফাংশন ব্যবহার করে মাল্টিপল লজিক্যাল টেস্ট করি, তখন সেখান থেকে কেবলমাত্র সবগুলো লজিক্যাল টেস্ট সঠিক হলেই ফাংশনটি রিপ্লাই হিসেবে ট্রু প্রদান করে। আর যদি একটিমাত্র লজিক্যাল টেস্টও ফলস হয়, তখন ফাংশনটি রিটার্ন হিসেবে ফলস প্রদান করে। এখানে দেখা যাচ্ছে কোনো এক ক্লাসের কিছু স্টুডেন্টের কয়েকটি সাবজেক্টের মার্কস দেওয়া আছে। এখানে যদি পাস মার্ক 50 ধরে নেওয়া হয় এবং কোনো স্টুডেন্ট যদি কোনো একটি সাবজেক্টে ফেল করে, তাহলে তাকে ফেল ধরা হবে। এরকম একটি লজিক্যাল আর্গুমেন্ট এখানে মূল্যায়ন করতে চাইলে আমরা মার্কশিটটিকে দুভাবে মূল্যায়ন করতে পারি। যেমন প্রথমত
এখান থেকে কোনো এক স্টুডেন্ট কোনো এক সাবজেক্টে যদি 50 নিচে মার্ক পায়, তাহলে সে ফেল করেছে, অন্যথায় সে পাস করেছে। এক্ষেত্রে আমরা অর ফাংশন ব্যবহার করব। আবার দ্বিতীয়ত এভাবে মূল্যায়ন করা যায় যে, কোনো স্টুডেন্ট যদি এখান থেকে সবগুলো সাবজেক্টে 50 এর উপরে মার্ক পায়, তাহলে সে পাস করেছে, অন্যথায় সে ফেল করেছে। এক্ষেত্রে আমরা এন্ড ফাংশনটি ব্যবহার করব। আমরা প্রথমে অর ফাংশনটি ব্যবহার করে মার্কশিটটি মূল্যায়ন করে দেখব, কোনো স্টুডেন্ট এখানে 50 নিচে মার্ক পেয়েছে কিনা। অর ফাংশনটি ব্যবহার করার জন্য এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে ফাংশনটিকে কল করে নেব। তারপর লজিক 1 এ C5 is smaller than 50, কমা লজিক 2 এ D5 is smaller than 50, কমা লজিক্যাল 3 তে E5 is smaller than 50, কমা লজিক্যাল 4 এ F5 smaller than 50, কমা লজিক্যাল 5 এ G5 is smaller than 50। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিলে এখানে রেজাল্ট দেখা যাচ্ছে ফলস, অর্থাৎ এখানে এই স্টুডেন্টটি কোনো সাবজেক্টে 50 নিচে মার্ক পায়নি, অর্থাৎ সে সব সাবজেক্টে পাস করেছে। এখন যদি আমরা ফাংশনটিকে বাকি সেলগুলোতে কপি করে দিই, তাহলে দেখা যাচ্ছে যেখানে যেখানে ফলস এসেছে সেই স্টুডেন্টগুলো পাস করেছে, আর যেখানে যেখানে ট্রু এসেছে, অর্থাৎ আমাদের আর্গুমেন্টটি সঠিক হয়েছে, সেখানে সেই স্টুডেন্টটি ফেল করেছে। এখানে যেহেতু আমাদের লজিক্যাল আর্গুমেন্টই ফলস হলে স্টুডেন্টটি পাস আর ট্রু হলে ফেল, তাহলে আমরা ফলসকে পাস ও ট্রুকে ফেলে রূপান্তরিত করার জন্য ফাংশনটিকে আমরা ইফ ফাংশনের ভিতরে ব্যবহার করব। এজন্য আমরা ফাংশনটিকে কাট করে নিয়ে এখানে ইফ ফাংশন কল করে নেব। ইফ ফাংশনের এখানে লজিক্যাল টেস্টে আমরা সেই ফাংশনটিকে পেস্ট করে দেব, কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু এখানে আমরা দিয়ে দিব ভেল, আর ভ্যালু ইফ ফলস, আমাদের আর্গুমেন্টটি ফলস হলে যেহেতু স্টুডেন্টটি পাস, তাই আমরা এখানে ফলস এখানে দিয়ে দিব পাস। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে যে ফলস এখানে পাস চলে এসেছে। ফাংশনটিকে আবার বাকি সেলগুলোতে কপি করে দিলে এখানে ফলসের পরিবর্তে পাস আর ট্রুর পরিবর্তে ফেল চলে এসেছে। এখন এন্ড ফাংশন দিয়ে মার্কশিটটিকে মূল্যায়ন করার জন্য এখানে আমরা এন্ড ফাংশনটিকে কল করে নেব, আর লজিক্যাল 1 এ দিয়ে দিব C5 greater than 50, কমা D5 greater than 50, কমা E5 greater than 50, কমা F5 greater than 50, কমা G5 greater than 50। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দেব। এখানে রেজাল্টে দেখা যাচ্ছে 2 এসেছে, অর্থাৎ এখানে সবগুলো সাবজেক্টে স্টুডেন্টই 50 এর উপরে মার্ক পেয়েছে, তার মানে স্টুডেন্টটি পাস করেছে। এখন এই ফাংশনটিকে আমরা বাকি সেলগুলোতে যদি কপি করে দিই, তাহলে দেখা যাচ্ছে যেখানে যেখানে স্টুডেন্টটি পাস করেছে সেখানে ট্রু এসেছে, যে স্টুডেন্টগুলো ফেল করেছে তাদের এখানে ফলস এসেছে। এখানে যেহেতু আমাদের আর্গুমেন্টটি সঠিক হলে, অর্থাৎ ট্রু হলে স্টুডেন্টটি পাস আর ফলস হলে স্টুডেন্টটি ফেল, তাই ট্রুর পরিবর্তে পাস এবং ফলসের পরিবর্তে ফেল এর জন্য আমরা ফাংশনটিকে ইফ ফাংশনের সাথে ব্যবহার করব। সেজন্য আমরা ফাংশনটিকে কাট করে নিয়ে এখানে ইফ ফাংশনটিকে কল করে ফাংশনটি এখানে পেস্ট করে দিয়ে কমা দিয়ে ভ্যালু ট্রু এখানে আমরা দিয়ে দিব পাস। যেহেতু আমাদের আর্গুমেন্টটি সঠিক হলে স্টুডেন্টটি পাস, তাই এখানে ভ্যালু ট্রু এখানে পাস দিয়ে দিলাম, কমা ভ্যালু ফলসের এখানে দিয়ে দিব ফেল। যেহেতু আমাদের আর্গুমেন্টটি ফলস হলে স্টুডেন্টটি ফেল, তাই এখানে আমরা ফেল দিয়ে দিলাম। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিব, তারপর ফাংশনটিকে আমরা বাকি ঘরটিতে কপি করে দিলে দেখা যাচ্ছে যেখানে যেখানে ট্রু ছিল সেখানে পাস চলে এসেছে, আর যেখানে যেখানে ফল ছিল সেখানে ফেল চলে এসেছে। এক্সেলে অর এবং এন্ড ফাংশন প্রায় সিমিলার কাজ করে, কিন্তু একটি আরেকটির বিপরীত। যেমন অর ফাংশনে আমরা যতগুলো লজিক্যাল টেস্ট করি সেখান থেকে কেবলমাত্র একটি লজিক্যাল টেস্ট সঠিক পেলেই ফাংশনটি ট্রু প্রদান করে, বাকি সবগুলো ফলস হলেও সে ট্রু প্রদান করে।
অন্যদিকে AND ফাংশনটিতে আমরা যতগুলো লজিক্যাল টেস্ট করব সেখান থেকে কেবলমাত্র একটি লজিক্যাল টেস্ট ফলস হলে ফাংশনটি ফলস প্রদান করে। বাকি সবগুলো যদি ট্রু হয় তারপরও ফাংশনটি ফলস প্রদান করে। XOR লজিক্যাল ফাংশনটি হলো এক্সক্লুসিভ OR ফাংশন। OR ফাংশনের বেলায় আমরা দেখেছি একাধিক লজিক্যাল টেস্টের বেলায় যদি একটি লজিক্যাল আর্গুমেন্টও ট্রু পায় তখন OR ফাংশনটি রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করে। কিন্তু XOR ফাংশনটি একটু ব্যতিক্রমভাবে কাজ করে। যেমন একাধিক লজিক্যাল টেস্টের বেলায় কেবলমাত্র একটি লজিক্যাল আর্গুমেন্ট যদি ট্রু পায় তাহলে XOR ফাংশনটিও রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করে। কিন্তু যদি দুইটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু পায় তখন XOR ফাংশনটি রেজাল্ট হিসেবে ফলস প্রদান করে। অন্যভাবে বলা যায় একাধিক লজিক্যাল টেস্টের বেলায় XOR ফাংশনটি যদি বিজোড় সংখ্যার বা অড সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু পায় তখন XOR ফাংশনটি রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করে। আর যদি জোড় সংখ্যার বা ইভেন সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু পায় তখন XOR ফাংশনটি রেজাল্ট হিসেবে ফলস প্রদান করে। XOR ফাংশনটি কতগুলো লজিক্যাল আর্গুমেন্ট ফলস হলো তার উপর ভিত্তি করে কোনো রেজাল্ট প্রদান করে না। রেজাল্ট প্রদান করে বিজোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হলো না জোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হলো তার উপর ভিত্তি করে। এখানে দেখা যাচ্ছে B5 সেলে X এবং C5 সেলে আছে Y। আমরা যদি এখানে XOR ফাংশনটিকে ওপেন করে লজিক্যাল 1 এ দিয়ে দেই B5 ইকুয়াল টু X, লজিক্যাল 2 এ দিয়ে দেই C5 ইকুয়াল টু X। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে এখানে রেজাল্ট হিসাবে এসেছে ট্রু। কারণ এখানে B5 ইকুয়াল টু X আর্গুমেন্টটি ট্রু হয়েছে আর C5 ইকুয়াল টু X আর্গুমেন্টটি ফলস হয়েছে। যেহেতু এখানে একটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। এখন যদি আমরা ফাংশনটিকে নিচের সেলগুলোতে কপি করে দেই তাহলে দেখা যাচ্ছে এখানে ফলস এসেছে। যদিও আমাদের B6 ইকুয়াল টু X আর্গুমেন্টটি ট্রু হয়েছে এবং C6 ইকুয়াল টু X আর্গুমেন্টটিও ট্রু হয়েছে। কিন্তু এখানে জোড় সংখ্যায় লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হওয়ার কারণে ফাংশনটি রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। আবার এখানে ট্রু প্রদান করেছে কারণ এখানে B7 ইকুয়াল টু X আর্গুমেন্টটি ফলস হয়েছে এবং C7 ইকুয়াল টু X আর্গুমেন্টটি ট্রু হয়েছে। যেহেতু একটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। আবার এখানে B8 ইকুয়াল টু X এবং C8 ইকুয়াল টু X দুটি লজিক্যাল আর্গুমেন্টই ফলস হয়েছে। এখানে যেহেতু একটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু নাই তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। এখন তুলনামূলক একটু বড় ডাটার মধ্যে ফাংশনটিকে অ্যাপ্লাই করে দেখি যে ফাংশনটি কিভাবে কাজ করে। আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে এখানে প্রতিটি সেলের জন্য আমরা লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে দিব ইকুয়াল টু 1, যাতে করে যেই সেলের মধ্যে 1 পাবে সেই সেলের জন্য আমাদের আর্গুমেন্টটি আমরা 2 পাই। B16 ইকুয়াল টু 1, C16 ইকুয়াল টু 1, D16 equal to 1, E16 equal to 1, F16 equal to 1। এখন প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে রেজাল্ট এসেছে ফলস। কারণ এখানে আমাদের একটি লজিক্যাল আর্গুমেন্টও ট্রু হয়নি। এখানে আমাদের সবগুলো লজিক্যাল আর্গুমেন্টই ফলস হয়েছে। তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস এসেছে। এখন ফাংশনটিকে নিচের সেলগুলোতে কপি করে দিলে দেখা যাচ্ছে এখানে ট্রু এসেছে। কারণ এখানে একটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে। যেহেতু এখানে একটি বিজোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু এসেছে। আবার এখানে দুটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে, অর্থাৎ জোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। আবার এখানে তিনটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে, অর্থাৎ বিজোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। আবার এখানে চারটি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে, অর্থাৎ জোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ফলস প্রদান করেছে। আবার এখানে 5টি লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে, যেহেতু এখানে বিজোড় সংখ্যার লজিক্যাল আর্গুমেন্ট ট্রু হয়েছে তাই এখানে রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করেছে। এক্সেলের নট ফাংশন এমন একটি ফাংশন যা তার নিজের লজিক্যাল আর্গুমেন্টের রেজাল্টকে রিভার্স করে প্রদান করে। অর্থাৎ নট ফাংশনের লজিক্যাল আর্গুমেন্টটি যদি ট্রু হয় তাহলে ফাংশনটি রেজাল্ট হিসেবে ফলস প্রদান করে। আর যদি লজিক্যাল আর্গুমেন্টটি ফলস হয় তাহলে ফাংশনটি রেজাল্ট হিসেবে ট্রু প্রদান করে। যেমন এখানে এই সেলে ট্রু আছে। এখন যদি আমরা এখানে নট ফাংশনটিকে ওপেন করে এই লজিক্যাল আর্গুমেন্টে এই সেলের রেফারেন্সটি দিয়ে প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে ট্রুকে এখানে ফলসে পরিবর্তন করে দিয়েছে। একইভাবে এখানে নট ফাংশনে
এই সেল রেফারেন্স দিয়ে প্যারেনথেসিস ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে ফলসকে ট্রুতে পরিবর্তন করে দিয়েছে। এখানে কিছু মার্কস দেওয়া আছে। এখন যদি আমরা পরীক্ষা করে দেখতে চাই এখানে কোন মার্কগুলো 90 এর সমান বা 90 থেকে বড়, তাহলে আমরা এখানে শুধু লজিক্যাল অপারেটর দিয়ে এটা চেক করে দেখতে পারবো। যেমন এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে এই সেল রেফারেন্স দিয়ে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে দেবো গ্রেটার অর ইকুয়াল টু 90। ইন্টার দিয়ে সূত্র রেখে আমরা বাকি সেলগুলোতে কপি করে দিলে দেখা যাবে যেখানে মার্কস 90 সমান বা 90 থেকে বেশি আছে সেখানে ট্রু চলে এসেছে। আর যেখানে 90 থেকে ছোট সেখানে ফলস চলে এসেছে। কিন্তু এখন আমরা এই লজিক্যাল আর্গুমেন্টটি যদি নট ফাংশনের সাথে ব্যবহার করি, অর্থাৎ এই লজিক্যাল আর্গুমেন্টটিকে আমরা নট ফাংশনের লজিক্যাল আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা যেখানে ট্রু পেয়েছিলাম সেখানে ফলস চলে এসেছে। যেখানে ফলস ছিল সেখানে ট্রু চলে এসেছে। এখানে মূলত আমাদের লজিক্যাল আর্গুমেন্টটি ছিল B10 is greater or equal to 90, অর্থাৎ B10 এর ভ্যালু 90 থেকে বড় অথবা তার সমান। আর্গুমেন্টটি নট ফাংশনের সাথে ব্যবহার করেছি, তখন আমাদের আর্গুমেন্টটি হয়ে গেছে B10 is not greater or equal to 90। আমরা যখন কোনো ডাটার মধ্যে লুকআপ, VLOOKUP, HLOOKUP, XLOOKUP এই ধরনের ফাংশনগুলো ব্যবহার করে কোনো ভ্যালু খুঁজে পেতে চাই, সেই ভ্যালুটি যদি আমাদের সোর্স ডাটার মধ্যে না থাকে, তখন ফাংশনটি নট অ্যাভেলেবল এরর প্রদান করে। আর এই নট অ্যাভেলেবল এররটি হ্যান্ডেল করার জন্য আমরা if এন ফাংশনটিকে ব্যবহার করে থাকি। যেমন এই ডাটার মধ্যে এখানে কিছু কালার ও এখানে তাদের আইডি দেখতে পাচ্ছি। আর এখানে VLOOKUP ফাংশনটিকে ব্যবহার করা হয়েছে কালার খুঁজে বের করার জন্য। আর এখানে আইডি নাম্বার দিলে কোন আইডিতে কোন কালার আছে তা আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে 1 নাম্বার আইডিতে ব্ল্যাক কালার আছে। এখন যদি আমরা এখানে 4 নাম্বার আইডি দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে গ্রিন কালার চলে এসেছে। এখানে 4 নাম্বার আইডিতে গ্রিন কালার আছে। তো আমরা এখানে যদি এমন কোনো আইডি নাম্বার দিই যা এই ডাটার মধ্যে নেই, তখন আমাদের এখানে ফাংশনটি নট অ্যাভেলেবল এরর প্রদান করবে। এখন আমরা যদি চাই এই নট অ্যাভেলেবল এররের পরিবর্তে এখানে কোনো টেক্সট মেসেজ আসবে, তখন আমরা VLOOKUP ফাংশনটিকে if এনে ফাংশনের সাথে ব্যবহার করব। if এনে ফাংশনের সাথে ব্যবহার করার জন্য আমরা if এনে ফাংশনটিকে ওপেন করে ভ্যালুর এখানে আমরা দিয়ে দিব VLOOKUP ফাংশনটিকে। তারপর কমা দিয়ে ভ্যালু if not available এর এখানে আমরা দিয়ে দিব একটি টেক্সট মেসেজ ডাটা নট ফাউন্ড দিয়ে প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দেব। এখন যদি আমরা এখানে আইডি নাম্বার দিই, তাহলে সেই আইডি অনুযায়ী এখানে কালার চলে আসবে। কিন্তু যদি আমরা এমন কোনো আইডি নাম্বার দিই যা এই ডাটার মধ্যে নেই, তখন এখানে ডাটা নট ফাউন্ড মেসেজটি চলে আসবে। if error ফাংশনটিকে ব্যবহার করা হয় মূলত ডাটার মধ্যে সকল ধরনের এরর হ্যান্ডেল করার জন্য। যেমন এই ডাটার মধ্যে আমাদের এখানে কিছু প্রোডাক্ট আইটেম ও এখানে প্রতিটি প্রোডাক্টের টোটাল কস্ট ও এখানে প্রতিটি প্রোডাক্টের ইউনিট সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে এখানে এভারেজ কস্ট বের করতে হবে। এভারেজ কস্ট বের করার জন্য আমরা এখানে টোটাল কস্টকে ইউনিট দিয়ে ভাগ দিলেই এখানে এভারেজ কস্ট চলে আসবে। এখন আমরা এই সূত্রটিকে বাকি সেলগুলোতে কপি করে দিলে এখানে দেখা যাচ্ছে কিছু এরর চলে এসেছে, কারণ আমাদের এখানে কিছু ফরম্যাট সমস্যা রয়েছে, আবার কোথাও ডাটা মিসিং রয়েছে। এই এররগুলোর কারণে ডাটা দেখতে যেরকম অসুন্দর দেখাচ্ছে, আবার এখানে যদি আমরা এই ডাটা থেকে সাম বা অ্যাভারেজ বের করতে চাই, তাহলেও এখানে এরর দেখাবে। এখানে যদি আমরা অ্যাভারেজ কস্টের টোটাল সাম বের করতে চাই, তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে এরর চলে এসেছে। আবার যদি এখানে অ্যাভারেজ বের করতে চাই, আমরা অ্যাভারেজ ফাংশনটি লিখে আমরা এই রেঞ্জটিকে সিলেক্ট করে দেবো, তারপর প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে এখানে দেখা যাচ্ছে এরর চলে এসেছে। আমরা যদি এই এরর গুলোকে রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে এই সূত্রটির সাথে if error ফাংশনটিকে ব্যবহার করব। আমরা if error ফাংশনটি ব্যবহার করার জন্য এই সূত্রটিকে কাট করে নিয়ে এখানে if error ফাংশনটিকে ওপেন করে ভ্যালুর এখানে আমরা দিয়ে দিব সূত্রটি, তারপর কমা দিয়ে ভ্যালু if error এখানে দিয়ে দিব আমরা
যদি কোনো ট্যাক্স দেখতে চাই তাহলে ট্যাক্স দিব, আর যদি ফাঁকা রাখতে চাই আমরা জাস্ট ফাঁকা রেখে দেব। প্যারেন্থেসিস ক্লোজ করে এখন এন্টার দেব। এখন সূত্রটিকে যদি আমরা বাকি সেলগুলোতে কপি করে দিই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এরর গুলো রিমুভ হয়ে গেছে, আবার এখানে সাম এবং এভারেজ চলে এসেছে। এই ভিডিওতে এতটুকুই। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন। আপনি যদি কোনো মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করতে চান অথবা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য কোনো প্রতিক্রিয়া জানাতে চান, তাহলে আপনি অবশ্যই নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন। এবং আমি অবশ্যই সকলের কমেন্টসগুলো পড়ব এবং চেষ্টা করব সকলের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।